আচ্ছা, শুরু করছি। বলো। দেখাবো। দেখাবো। আগে আগের দিনের প্রবলেমটা, ডাউটটা ক্লিয়ার করি, তারপর আসছি। আচ্ছা, দেখো, আগের দিন ডাস্টারটা কোথায় রাখলাম, ধরো দেখি। হুম দেখো, আগের দিন একটা এরকম প্রবলেম করেছিলাম, আমাদের ডাউট থেকে গিয়েছিল। কোশ্চেনটা আর একবার আমি লিখে দিচ্ছি, লেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। কোশ্চেনটা আরেকবার লেখো, পুরো অ্যান্সারটাই লিখবো গুছিয়ে। লেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিটি ইকুয়াল টু 1.8921, কমাতে লেখো, given its relative error is 0.1 into 10 to the power minus 2। কোশ্চেনটা থেকে কি জানতে চেয়েছে, যে এটা একটা এক্সাক্ট নাম্বার, এটাকে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করলে তুমি রিলেটিভ এররটা এইটা পেতে পারো। এটাই বলেছে, যে এক্সাক্ট নাম্বার, একে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করলে রিলেটিভ এররটা এটা পাবে। এটাই কোশ্চেন। দেখো, আগের দিন আমাদের একটা থিওরেম ছিল। কোশ্চেনটা আরেকবার, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার in vt equal to 1.8921 given its relative error 0.1 into 10 to the power minus 2। এটা কোশ্চেনটা বলা ছিল, এই সংখ্যাটাকে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করলে এটা রিলেটিভ এরর এটা দাঁড়াবে। এটাই কোশ্চেন ছিল। দেখো, এটা করার জন্য আমাদের যে থিওরেমটুকু ছিল, সেই থিওরেমটুকু আর একবার আমি রিপিট করে দিচ্ছি। কি থিওরেম ছিল, যে রিলেটিভ এরর ই এ, রিলেটিভ এরর নয়, অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর ই এ, এটা নাকি লেস অর ইকুয়াল টু 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এন। এটা রিলেটিভ এররটা এইটার থেকে অলওয়েজ ছোট দেবে। এটাই হচ্ছে ফর্মুলা ছিল। এনটা কি, ধরো একটা এক্সাক্ট নাম্বার নিয়ে নিচ্ছি, ভিটি সাপোজ 1.2342। এটা আবার কে এলো দেখি, দেখো এটা 1.2342। এখন রিলেটিভ এররটা, যদি আমি এটাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করতে চাই, 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করতে চাই, 2 ডেসিমেল প্লেস মানে হচ্ছে পয়েন্টের পর দুটো দুটো ডিজিট এটা, তাহলে এটা হবে লেস অর ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার কত, -2। চেক করে নিতে পারবে এটার তোমার। দেখো আবার বলি, অ্যাবসলিউট এরর অলওয়েজ হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এন এর থেকে ছোট হবে। এবার একটা ট্রু ভ্যালু দিয়েছি এটা, আর ভিএ অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিশ্চয়ই মড অফ 1.2342 মাইনাস, আবার কি এসছে দেখো, এক এক করে এলে পড়াবো কি করে। দেখো এটা 1.2342 মাইনাস 1.23, এটা কিন্তু দাঁড়াবে হচ্ছে ইএ, অ্যাবসলিউট এরর। এবার এটার যা আউটপুট পাবে,
কিছু তো একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা এটা। এটা দেখবে অলওয়েজ হাফ ইন্টু লেস দ্যান 10⁻n এর ভ্যালু। এর ভ্যালু হচ্ছে সংখ্যাটাকে যত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছো, কত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছো, পয়েন্টের পর 2 ঘর নিয়েছো, এই যে 1.23, তার মানে এটা 2। এটা অলওয়েজ স্যাটিসফাই করবে। আচ্ছা আমাকে এই কনসেপ্টটা থেকে বলো, রিলেটিভ এরর EA এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? এই টার্মটা থেকে, এই রিলেশনটা থেকে রিলেটিভ এররের অ্যাবসলিউট এররের ম্যাক্সিমাম, না অ্যাবসলিউট এররের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এই রিলেশনটা থেকে? হ্যাঁ, 0.5 ইন্টু 10⁻²। তার মানে বলো এরর যত মিনিমাম হবে তত আমরা বেস্ট রেজাল্টের দিকে যাব, এইটুকু তো নিশ্চয়ই সবার মাথাতে আছে, হ্যাঁ কি না? এটা ম্যাক্সিমাম এরর, এর নিচে এররটা আরো কম থাকতেও পারে। এই লজিকটা আমাদের কিন্তু এই অঙ্কটাতে খাটাতে হবে। দেখো কি করছি, তো আমাদের এই প্রপার্টিটা কিন্তু কাজে লাগবে। আমি অঙ্কটা পুরো একটু গুছিয়ে লিখে দিচ্ছি। হেয়ার ভিটি ইকুয়াল টু কত দেওয়া আছে? 1.8921। আচ্ছা, রিলেটিভ এরর দেওয়া আছে। আমাদের যে ফর্মুলাটা, মানে যে ফর্মুলার হেল্প নিয়ে আমি সংখ্যাটাকে কত সিগনিফিক্যান্ট বা কত ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করব, সেটা কিন্তু এই ফর্মুলাটা আমাকে কাজে লাগবে। অতএব এই ফর্মুলাতে দেখতে পাচ্ছি আমি অ্যাবসলিউট এররের একটা ব্যাপার আছে। তো আমাকে এখন অ্যাবসলিউট এররে আসতে হবে। রিলেটিভ এরর দেওয়া আছে, ট্রু ভ্যালু দেওয়া আছে, অ্যাবসলিউট এরর পেতে ঝামেলা নেই। লেখো লেখো উই নো। আচ্ছা, ভিটি ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর রিলেটিভ এররটা লিখে ফেলো। অ্যান্ড ER ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.1 ইন্টু 10⁻², এটুকু দেওয়া আছে। লেখো উই নো ER ইকুয়াল টু EA বাই নিশ্চয়ই ভিটি। এটা উই নো ER ইকুয়াল টু EA বাই ভিটি। অতএব ই এর ভ্যালুটা আমার দরকার, তাহলে ই এর সমান ER ইন্টু ভিটি, এটুকু পাবে। ER এর ভ্যালু কত ছিল? 0.1 ইন্টু 10⁻²। ভিটির ভ্যালু ছিল 1.8921। এইটা করলে কত পাবে? এটা করলে ভ্যালু পাবে 0.1891 ইন্টু 10⁻²। আরো যদি এটাকে একটু ভেঙে লেখো, সংখ্যাটা থাকবে 0.001891। ঋত্বিক, তাই তো? 0.001891। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে যে এই রিলেশনটাকে আমি স্যাটিসফাই করাবো। এখানে প্রবাবিল কেসগুলো আমি আনবো। লেখো হেয়ার কতগুলো কেস আসতে পারে। লেখো হেয়ার EA ইকুয়াল টু 0.001891। এটা লেস অর ইকুয়াল টু বা লেস দেন, যেটা দেবে দাও, একটা হোল্ড করলেই হলো। এইটা কি আমি এটা লিখতে পারি? হাফ ইন্টু 10⁻², এটা মানে 0.005। এবার বলো এই রিলেশনটা হোল্ড করবে, হ্যাঁ কি না? এটা বড় না এটা বড়? করবে। তো আগের দিন এইটা থেকে বইতে ডিরেক্ট লিখে দিয়েছিল, যেহেতু এটা হাফ ইন্টু 10⁻² থেকে ছোট, ওরা বলে দিয়েছিল তাহলে নাকি সংখ্যাটাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে। এইখানেই ওদের যুক্তি ছিল। অনেকে সেদিন বললো যেটা, যে এটা কেন আরো তো রিলেশন হোল্ড করবে। আমি আরো রিলেশন হোল্ড করে দেখাচ্ছি। হেয়ার EA 0.001891 লেস অর ইকুয়াল টু হাফ ইন্টু কত বলেছিল যেন ওরা? 10⁻1। আচ্ছা, এটা মানে হচ্ছে পয়েন্ট কত? 0.05। তার মানে একটু যদি লেখো, আচ্ছা ঠিক আছে, এবার বলো এখানে যত 10⁻1 10⁻1 আপাতত 1 আর 0 পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। সংখ্যা যদি নাম্বার সিস্টেম নাও, এটা তো পয়েন্টের পর ডেসিমেল সংখ্যা, তাই তো? এই এনটা কি ইন্ডিকেট করছে শর্মিষ্ঠা? পয়েন্টের পর কত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছো। তাহলে
হয় যদি পুরো ইন্টিজার সংখ্যা হয় তাহলে এটা 0 হতে পারে, আর না হলে 1 হতে পারে, না হলে 2 হতে পারে, 3 হতে পারে। এইগুলো হচ্ছে ব্যাপার, কারণ আমাদের যে ডেফিনেশন ছিল এই যে হাফ ইন্টু, সোমদত্ত আগের দিন ক্লাস করেছো? হ্যাঁ করেছিলে। এটা এই এনটা হচ্ছে কত ডেসিমেল পর্যন্ত সংখ্যাটাকে আমরা রাউন্ড আপ করেছি, কত ডেসিমেল, 2 ডেসিমেল, 3 ডেসিমেল, 4 ডেসিমেল, 5 ডেসিমেল, এইগুলো যদি কোনো ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ না করি তাহলে পূর্ণ সংখ্যা। তো অতএব এইগুলো 1 2 3 4 5 6 এগুলো হবে, মাইনাস হওয়ার কোনো গল্প নেই। এখন এই রিলেশনটা কি হোল্ড করবে? তার মানে দেখো 10 টু দি পাওয়ার -1 হোল্ড করবে, 10 টু দি পাওয়ার 0 হোল্ড করবে, এটা কি হোল্ড করবে? বাট যদি আমি এইটা নিয়ে নিই, EA ইকুয়াল টু 0.0018921, এটা কি হোল্ড করবে কি হোল্ড করবে না আমাকে বলো। 10 টু দি পাওয়ার -3 এইটা হোল্ড করবে কি হোল্ড করবে না? 10 টু দি পাওয়ার -3 নিলে কত হবে বল, বলো ক্যালকুলেট করে বলো। 10 টু দি পাওয়ার -3, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও। 1 বাই কত, 2000, কত হচ্ছে বলো আমাকে। আচ্ছা সংখ্যাটা লেখো, পরে আমি নিচে লিখে দেবো, কত বলো। এটাকে সংখ্যাতে বলো, সংখ্যাতে বলো। পয়েন্ট 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 305। এটা বড় না এটা বড়? বাঁ দিকেরটা বড়, লেখো ডাজ নট হোল্ড। বাঁ দিকেরটা, বাঁ দিক, হ্যাঁ এটা এটাই, ব্যাস তার জন্য ডাজ নট হোল্ড লিখেছি। এখন আমরা যেটা শিখেছিলাম যে যদি এটা লেস অর ইকুয়াল টু হাফ অফ 10 টু দি পাওয়ার -n এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, তাহলে বলেছিলাম যে ট্রু ভ্যালুটাকে কত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছিলাম আমরা শর্মিষ্ঠা, কত ডেসিমেল পর্যন্ত? n ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ। এখানে n, এখানে n বলো, এখানে হ্যাঁ n ডেসিমেল পর্যন্ত। এবার দেখো আমার হাতে এরকম একটা রিলেশন আছে, EA লেস অর ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল্ড করছে, আবার EA লেস অর ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -1 হোল্ড করছে। তো আমরা এখন এইটা আর এটা আরো একটা হোল্ড করবে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার 0, দরকার নেই। এইগুলোর মধ্যে কোন রিলেশন, কোনটাকে আমি অ্যাকসেপ্ট করব? এইটা অ্যাকসেপ্ট করে বলবো সংখ্যাটাকে 2 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে, না এইটা অ্যাকসেপ্ট করে সংখ্যাটাকে 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে, সেইটা আমাকে বিচার করতে হবে। আমি বলি এবার বলো এররটা, এইটার ক্ষেত্রে এররটা বেশি ইন্ডিকেট করবে না এটার ক্ষেত্রে এররটা বেশি ইন্ডিকেট করবে? এরর লেস দেন 0.005, এরর লেস দেন 0.05, এই দুটো রিলেশন থেকে কোনটা থেকে এররটা কম ইন্ডিকেট করবে? ফার্স্ট এরটা। তাহলে আমি তো জানি যত এররটা কম ইন্ডিকেট করবে ততই তো রেজাল্ট অ্যাকুরেসি আসবে। যুক্তি কি বলে, যুক্তি কি বলে, লজিক কি বলে? এরর কম হলে ততই আমরা বেস্ট রেজাল্টের দিকে যাব। তাহলে এই ক্ষেত্রে এররটা 0.005, এই ক্ষেত্রে এররটা 0.05 এর থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে যেই সংখ্যাটা সব থেকে ছোট ইন্ডিকেট করবে সেই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটুকু লাইন বইতে কোথাও লেখা নেই। এই যে এই দুটো যেই রিলেশনগুলো হোল্ড করবে শর্মিষ্ঠা, যেই রিলেশনগুলো হোল্ড করবে, এরপর আর একটা রিলেশন হোল্ড করছিল হাফ ইন্টু 10 টু দি পাওয়ার 0, আমি আর লিখছি না। এই যে রিলেশনগুলো বন্ধে বোঝো, এটার অ্যাবসলিউট এরর 0.005 এর থেকে ছোট, এই রিলেশন থেকে অ্যাবসলিউট এরর দেখাচ্ছে 0.05 এর থেকে ছোট। তাহলে অ্যাবসলিউট এররটা কোন রিলেশনটার রেসপেক্টে সব থেকে কম ইন্ডিকেট করবে? এটা না এটা? এখানে এররটা 0.005 এর থেকে ছোট, আবার এটার অ্যাবসলিউট এররটা 0.05 এর থেকে ছোট, তো এটাতে হতেও তো পারতো অ্যাবসলিউট এররটা 0.05 কি 0.04, এটাতে হতে পারতো অ্যাবসলিউটটা 0.005 এর থেকে ছোট। তাহলে কোনটার জন্য সব থেকে ছোট দেখাচ্ছে অ্যাবসলিউট এররটা? কে এলো দেখি আবার, ধরো উপরেরটা। তাহলে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব? লজিক্যালি কি বলে, যেটা থেকে অ্যাবসলিউট এররটা কম ইন্ডিকেট করবে ওই রেজাল্টটাই আমাকে অ্যাকসেপ্ট। তো এই জন্য ওটা আমরা অ্যাকসেপ্ট করেছি। since half into 10 to the power -2 less than half into 10 to the power -1, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও।
এটা so we accepted the relation 1 so we accepted the relation 1 to calculate the number of significant figure in the exact number to calculate the number of significant figure in exact number ল্যাঙ্গুয়েজটা বোঝা গেল since half into 10 to the power minus 2 less than half into 10 to the power minus 1 তারপর ল্যাঙ্গুয়েজটা কি বলেছিলাম বলো কেউ একজন বলো মুখে যেটা আছে সেটাই বলি half into 10 to the power minus 2 less than half into 10 to the power minus 1 কেউ একজন বলো so we accepted the relation 1 to find but to calculate the number of significant figure in exact number ল্যাঙ্গুয়েজটা বোঝা গেল জিনিসটা কেন আমরা তাহলে এইটা নিচ্ছিলাম আগের দিন এটা কারণ এটার ক্ষেত্রে এরর বেশি দেখাচ্ছিল এই অ্যাবসলিউট এররটা 0.05 এর থেকে অনেক বেশি দেখাচ্ছে আর এই অ্যাবসলিউট এররটা দেখো অনেক কম দেখাচ্ছে এটা রেসপেক্ট তাহলে আমরা কোনটা অ্যাকসেপ্ট করব যেটা অ্যাবসলিউট এরর কম এটা অ্যাকসেপ্ট করলেই তো আমাদের রাউন্ড আপটা কারেক্ট হবে হ্যাঁ কি না এরর যত কম হবে রাউন্ড আপ জিনিসটা কারেক্ট করা তত সুবিধা হবে এই লজিকটা আমরা খাটিয়েছি একটা লাইন বইতে লেখা উচিত ছিল কোনো বইতে লেখিনি যাই হোক লেখো তাহলে বলো যদি এই রিলেশনটা কালেক্ট করি মানে ই এ লেস অর ইকুয়াল টু হাফ ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস n এই রিলেশনটা কালেক্ট করেছি আমি বলেছিলাম যদি এই রিলেশন হোল্ড করে তাহলে সংখ্যাটাকে কত ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করব আমি এই রিলেশনটা থেকে চন্দরদা সংখ্যাটাকে কত ডেসিমাল পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে n ডেসিমাল প্লেস পর্যন্ত তাহলে এই রিলেশনটা থেকে সংখ্যাটাকে কত ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে বলতে পারবে এর কাজ কত করছে বলো 2 2 তার সংখ্যাটাকে 2 ডেসিমাল প্লেস রাউন্ড আপ করা হয়েছে তার মানে আমার সংখ্যাটা ছিল 1.8921 তাহলে 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড আপ করলে অ্যাকচুয়ালি দাঁড়াবে 1.89 বাট ওরা জানতে চাইছে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার মানে সংখ্যাটাকে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করেছো এই তিনটে সংখ্যা মানে পয়েন্ট তুলে যদি আমরা ভাবি 3 সিগনিফিক্যান্ট 2 ডেসিমাল মানে 3 সিগনিফিক্যান্ট সো দ্য কারেক্ট নাম্বার So the correct number of decimal place in VT is 2. So the correct number of decimal place in VT is কত 2 দুটো ডেসিমাল পর্যন্ত কারেক্ট করা হয়েছে of decimal places so the correct number of decimal places in VT is 2 and hence like VT is correct hence VT is correct to TO2 3 significant figure hence VT is correct to 3 significant figure এবার আশা করি প্রত্যেকটা অঙ্ক তুমি পারবে আচ্ছা এই ব্যাপার এবার এসে মোল্লাতে একটু যোগ বিয়োগ কি করে করতে হয় কিছু দেওয়া আছে তো ওই যোগ বিয়োগটা আমি একটু বলে দিই একটু পড়ে নেবে ব্যাপারটা এগুলো আগে করাতে হতো না যোগ বিয়োগ এখন আলাদা ইউনিট করে দিয়েছে বলে একটু প্রেসার দিতে হচ্ছে ওটাতে আমি একটু বলে যাচ্ছি শুধু পড়ে নেবে দেখো কতগুলো সংখ্যাকে অ্যাড করতে বলেছে মানে অ্যাড তো ক্যালকুলেটরে করতে পারবে বাট অ্যাড করলে হচ্ছে রেজাল্টটা যেন মানে এররটা যেন কম আসে কোনো একটা এক্সাক্ট ভ্যালু রেসপেক্টে ধরো এরকম সংখ্যা আছে 245.72 সঙ্গে দেওয়া আছে 258 17.5 0.0087 আবার কে এলো দেখো দেখো 0.0087 0.00 একটু বুঝে নাও লেখার দরকার নেই বই থেকে পড়ে নেবে বই থেকেই বলছি 0.0031 আর 41.5 এই সংখ্যাগুলোকে অ্যাড করতে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার এগুলোর রুলটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে পয়েন্টের পর
সব থেকে কম ডেসিমেল ওয়ালা প্লেস কি সংখ্যা আছে? পয়েন্টের পর মানে পয়েন্টের পর কম ডেসিমেল ওয়ালা প্লেস কি কি সংখ্যা দেখতে পাচ্ছ? তাই তো শর্মিষ্ঠা? দেখো না যতগুলো সংখ্যা আছে, 1 ডেসিমেল 1 ডেসিমেল 1 ডেসিমেল, তাহলে এই সংখ্যাগুলোকে আনচেঞ্জ রেখে দেবে। বাকি সংখ্যাগুলোকে, রিমেনিং সংখ্যাগুলোকে 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করে ফেলবে, করে যেটা আসবে ওটাই রেজাল্ট। তার মানে এটাকে যদি 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করো, কত দেবে এটা? এটা আচ্ছা, এটাকে যদি রাউন্ড আপ করো এ তো একই থাকবে, 258.8 থাকবে, এটাও ফিক্স থাকবে। এটা কত দেবে? পয়েন্ট, 1 ডেসিমেল পর্যন্ত করলে 0.0, মানে যোগই হবে না। এটাও কত থাকবে? 0.0। তার মানে আদতে সংখ্যাগুলো তাহলে অ্যাড হবে কোনগুলো? আউটপুটটা পাবে এটা, আউটপুটটা পাবে 245.7 প্লাস 258.8 প্লাস 17.5 প্লাস 0.0 প্লাস 0.0 প্লাস 41.5। এটাকে অ্যাড করে ফেলবে, এটাকে অ্যাড করে ফেললে পাবে এটা 563.53। এটাকেও রাউন্ড আপ করতে হবে, যেহেতু 1 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়েছো, মানে মিনিমাম ডেসিমেল প্লেস পর্যন্ত যেটা, সেটা কত? 1 পয়েন্টের পর 1 ঘর পর্যন্ত আছে। তার মানে এটাকেও রাউন্ড আপ করবে 563.5। এই অ্যাপ্রক্সিমেট একটা সাইন দিয়েছে। এই হচ্ছে রুল, যে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো চোখে দেখো যে পয়েন্টের পর সব থেকে মিনিমাম কতগুলো ডিজিট আছে, একটা আছে। তার মানে এইগুলো পয়েন্টের পর যেগুলো একটা আছে ওইগুলোকে ফিক্সড রাখবে, বাকিগুলোকে চেঞ্জ করবে। কত ডেসিমেল পর্যন্ত চেঞ্জ করবে? প্রত্যেকটাকে 1 ডেসিমেল পর্যন্ত নেবে, নেওয়ার পর অ্যাড করবে, ফাইনাল যা রেজাল্ট আসবে সেটাকেও 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করে নেবে। যোগ বিয়োগ গুণটা একটু দেখে নেবে। আচ্ছা, এবার একই, বিয়োগের দুটো সংখ্যা একই, গুণটাও দেখবে দেখবে গুণের ক্ষেত্রে যোগের রুলটা ইউজ হবে। যোগের রুলটা যোগ যেভাবে করেছো, ধরো 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যাকে মাল্টিপ্লিকেশন ওইভাবেই করবে। যোগের জন্য যেভাবে রাউন্ড আপ করে নিয়েছো সংখ্যাগুলোকে, শর্মিষ্ঠা, যোগের জন্য যেভাবে সংখ্যাগুলোকে রাউন্ড আপ করেছো, ওই সংখ্যাগুলো ধরো এই সংখ্যাগুলো গুণ দিয়েছে, তো এইগুলো রাউন্ড আপ করা আছে, দেন ওকে মাল্টিপ্লিকেশন করবে। বুঝতে পারলাম? একই একই। আচ্ছা, এবার আমি এটা ফার্স্ট চ্যাপ্টার গেল, দেখো সেকেন্ড চ্যাপ্টারতে আমি একটু সেকেন্ড চ্যাপ্টারতে আসছি। সেকেন্ড একটা প্রুফ আমার বাকি থেকে গিয়েছিল, আমি প্রুফটা গতদিন পাঠিয়েছিলাম। যদি কেউ টুকে থাকো ভালো, না টুকে থাকো না ভালো, আমাকে ওটা হাতে ধরে করাতে হবে, ওই বকে গেলে হবে না। হুম 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 হুম। তো আমি করে দিচ্ছি। কেউ কি বুঝেছো? আচ্ছা, তা আমি কি গোড়া থেকে করে দেবো? আচ্ছা হোক, আমি কি গোড়া থেকে করে দেবো। আচ্ছা, আমাকে মনে হয় ওই পুটিং কে ইকুয়াল টু 1, পুটিং কে ইকুয়াল টু এইটুকু না দেখালেও হবে, এটুকু পারবে আশা করি। ওই যে দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কে ইকুয়াল টু 1, দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কে ইকুয়াল টু, ব্যাস, কে ইকুয়াল টু 1, আবার কে এলো মনে হয়, ধরো হাত পড়ছে না। আচ্ছা দেখো, তো আমি অঙ্কটা একটু টুকছি, লেখো। কোশ্চেনটা ছিল প্রুভ দ্যাট del টু দি পাওয়ার k of fx equal to summation of I equal to 0 to k minus 1 whole to the power I kci, এই ki মানে অ্যাকচুয়ালি kci f of x plus k minus I of h, এটা এটা প্রুভ করতে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, এটা
তো এবার আই কে ইকুয়াল টু 1 এর জন্য ডেল অফ এফ এক্স কি হয়, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, সেটা দেখানো আছে। দেখো কে ইকুয়াল টু 1 এর জন্য পুট কে ইকুয়াল টু 1, ডেল অফ এফ এক্স এর ভ্যালু ওই কম্বিনেশন ফর্মেশন দিয়ে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স করেছে। তারপর কে ইকুয়াল টু 2 মানে ডেল টু অফ এফ এক্স, ডেল টু এফ এক্স এর ভ্যালু তুমি শিখেছো, এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু অফ এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স, এটুকুও বের করেছে। আমি এই দুটো দেখাবো না, তোমার যা কনসেপ্ট আছে তুমি পারবে। আমি কে প্লাস ওয়ানের জন্য ট্রু হচ্ছে কিনা বা এম প্লাস ওয়ানের জন্য ট্রু হচ্ছে কিনা সেইটুকু আমি দেখাবো। আমি দুটো লাইন স্কিপ করে করছি। লেখো লেখো লেট আস অ্যাজিউম, বলো বলো ইন্ডাকশন দিয়ে। ফার্স্ট দুটো জিনিস তুমি মানে কে ইকুয়াল টু 1 কে ইকুয়াল টু 2 তুমি বুঝতে পারবে, একটু ফাঁকা রেখে করো। আমি সময় তো আমাদের খুব বেশি, তো এই জন্যই হচ্ছে দুটো লাইন আমি স্কিপ করছি। দেখো লেখো লেট আস অ্যাজিউম দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কে ইকুয়াল টু এম। লেখো let us assume that the result is true for k equal to m। তাহলে ডেল টু দি পাওয়ার m অফ fx কে কি লিখতে পারবে, ইন্ডাকশনে করছি, সামেশন অফ i ইকুয়াল টু 0 টু নিশ্চয়ই এটা m হয়ে যাবে, -1 হোল টু দি পাওয়ার i থাকবে। দেখো k এর জায়গাতে m চেঞ্জ হবে, আর কিছু নয়। তাহলে এটা থাকবে m c i f অফ x প্লাস m মাইনাস i অফ এইচ। এটাকে একটু মানে এই লিমিটটা একটু চেঞ্জ করে লিখছি, একই জিনিস, কারণ একটু পরে দরকার পড়বে। এটাকে এটাও লেখা যায়, যদি আমি এল এর রেসপেক্টে লিখি রেজাল্টের কোনো ফারাক হবে না। এল ইকুয়াল টু 0 টু এম কাজে লাগবে আমার মনে হয় কোথাও, -1 হোল টু দি পাওয়ার এল, এল সি আই লিখতে পারি, হ্যাঁ কি না, একই তো জিনিস, এটুকু লেখা যায় হ্যাঁ কি না। এল ইকুয়াল টু যদি আই ইকুয়াল টু যদি এল ধরে ফেলো, ঠিকঠাক লিখলাম না, ঠিকঠাক লিখিনি, আই চেঞ্জ হবে, এম মাইনাস কত হবে এটা, হ্যাঁ করে দিচ্ছি, আমার এল সি আচ্ছা আমি বলি আই ইকুয়াল টু এল টু এম, এটা চেঞ্জ হয়েছে, তার মানে আই ইকুয়াল টু এটা এম সি এল হবে, তাই তো, এটা বলছো। আর এটা কত দেবে, এফ অফ এক্স প্লাস এম মাইনাস, ব্যাস এবার ঠিক আছে, এটা কাজে লাগবে কোথাও। ঠিক আছে, এটা ডেল টু দি পাওয়ার এম এ এম অফ এফ এক্স থাকলো। আচ্ছা আমরা ডেল টু দি পাওয়ার ডেল অফ এম এফ অফ এক্স প্লাস এইচটা কত হবে সেটুকু একটু বের করব, উপরে লিখছি, কারণ ওটা আমার কাজে লাগবে। লেখো নাও ডেল এম অফ ডেল টু দি পাওয়ার এম অফ এফ অফ এক্স প্লাস এইচ, এই টার্মটা কত হবে দেখা যাক, একটু মিউট করে দাও। এটা করা মানে এক্স এর জায়গাতে কত রিপ্লেস করেছো, এক্স এর জায়গাতে কত রিপ্লেস করা হচ্ছে, এক্স প্লাস এইচ। তাহলে তাই যদি হয় i ইকুয়াল টু 0 টু m -1 হোল টু দি পাওয়ার i m c i, এক্স এর জায়গাতে এক্স প্লাস এইচ রিপ্লেস করেছি, এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এম মাইনাস আই অফ কত এইচ, এটুকু। এটাকে আর একটা লাইন আমি একটু সিম্পলিফিকেশন করব, আরেকটা লাইন এটা, আচ্ছা এটাকে একটু 1 দিয়ে দেবে, আরেকটা লাইন সিম্পলিফিকেশন মানে i ইকুয়াল টু 0 টু m -1 হোল টু দি পাওয়ার i m c i f অফ, ওরা মনে হয় লিখেছে দেখো এক্সটাকে রেখেছে এখানে প্লাস, ওরা মনে হয় এইটুকু লিখেছে m প্লাস 1 মাইনাস i অফ এইচ, এইটুকু লিখেছে কিনা দেখো তো, এটাকে এইটা লেখা যায় কিনা, লেখা যায়। আচ্ছা বুঝলাম। এরপর ওরা লিখেছে i, হ্যাঁ i ইকুয়াল টু করেছে ওরা l প্লাস 1, i ইকুয়াল টু এল প্লাস 1। এবার বলো i ইকুয়াল টু এল প্লাস 1 এইটুকু ধরলে i 0 হলে l কত, -1। তাহলে আমি লিমিটগুলো চেঞ্জ করতে পারি, i 0 হলে l ইকুয়াল টু -1 থেকে স্টার্ট হবে, i m হলে l কত দেবে, m -1। দেখো কারো যদি অসুবিধা হয় i ইকুয়াল টু 0 দেন l ইকুয়াল টু -1, i ইকুয়াল টু m
দেন এল ইকুয়াল টু কত এম মাইনাস ওয়ান। তো লিমিটটা এখন শুরু হবে এম মাইনাস ওয়ান, এল ইকুয়াল টু মাইনাস ওয়ান টু এম মাইনাস ওয়ান। তো এবার ভ্যালুগুলো একটু বসাচ্ছি। মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই মানে এল প্লাস ওয়ান থাকলো, এম সি, এম সি এল প্লাস ওয়ান, আই মানে এল প্লাস ওয়ান থাকলো। আচ্ছা এটার কি চেঞ্জ হবে না হবে? এটার জন্য হবে এফ অফ এক্স প্লাস, বলো কেন এম চেঞ্জ হবে? আই কে চেঞ্জ করেছি আমি তো এম চেঞ্জ করিনি, আমি তো লিখেছি আই ইকুয়াল টু এল প্লাস ওয়ান লিমিটটা চেঞ্জ করার জন্য। অনেক আমি কি লিখেছি, আই ইকুয়াল টু এল প্লাস ওয়ান লিখেছি দেখো। আচ্ছা এটা কত দেবে, এম প্লাস ওয়ান, আইর ভ্যালু কত মাইনাস এল মাইনাস ওয়ান, দেখো তো এটা কিনা। তার মানে এটা আর একটা লাইন দেবে, এল ইকুয়াল টু মাইনাস ওয়ান টু এম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান এম সি এল প্লাস ওয়ান এফ অফ এক্স প্লাস এম মাইনাস এল অফ এইচ। দেখো তো এইটুকু পাবে কিনা, পাবে। তো এইটা তুমি এটার পর আরেকটা লাইন ক্যালকুলেট করো, তারপর ভ্যালুটা করব। আচ্ছা এবার দেখো এল শুরু হচ্ছে মাইনাস ওয়ান থেকে, শেষ হচ্ছে এম মাইনাস ওয়ানের জন্য। এল ইকুয়াল টু জিরোর জন্য ভ্যালুটা একটু, এল ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য কি ভ্যালু দেবে সেইটুকু করছি। এটা সামেশনটা যদি ব্রেক করো তাহলে এল ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য একটা ভ্যালু পাবে, বাকি এল ইকুয়াল টু জিরো থেকে আরো ভ্যালুগুলো পাবে, সেগুলোকে সামেশনের মধ্যে রেখে দিচ্ছি। জাস্ট এল ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এই টার্মটা কত দেবে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, মানে এটা ওয়ান পাবে। এম সি জিরো, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা, এম সি জিরো এফ অফ এল ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য এটুকু কত দেবে, এফ অফ এক্স প্লাস এম মাইনাস ওয়ান এল ইকুয়াল টু এম প্লাস ওয়ান হয়ে যাবে, এম প্লাস ওয়ান অফ এইচ। এইটা খুব ইচ্ছে হলে এটুকু নিচে লিখবে, ফর এল ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য এটুকু পেলে তোমার বোঝার জন্য, প্লাস বাকি যেটা আছে সেটাকে এল ইকুয়াল টু বাকি বাকি যে পার্টটা আছে সেটা এল ইকুয়াল টু কত থেকে শুরু হবে। দেখো এখন আসছে, আমি পড়াবো কি, বলো আমাকে বাকি পার্টটুকুকে কি লিখতে পারবো, কত থেকে কত লিখতে পারবো, রেসপন্স করো, আমার সঙ্গে সুবিধা হয় পড়াতে। এল ইকুয়াল টু কত, জিরো থেকে শুরু করে এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান। সোমদত্ত এটা বলেছিলে মনে হয়, সোমদত্ত আছো? এটা দেখো ঠিক আছে কিনা। হুম এবার চলে আসো, আমাকে দেখাতে হবে রেজাল্টটা এম প্লাস ওয়ানের জন্য ট্রু কিনা। আচ্ছা সত্যি আমাকে বলো, যদি যদি রেজাল্টটা এন টু দি, এটা টুকবে না, যা লিখবো টুকবে না এটা, যদি সত্যি রেজাল্টটা এম প্লাস ওয়ানের জন্য ট্রু হয় তাহলে ডেল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ এফ এক্স, এটা কি প্রুভ করতে পারবো, এটা রেজাল্ট কত দেবে? একজন একজন এসছে, বলো আমাকে। তো আলটিমেট ডেল টু দি পাওয়ার এম প্লাস ওয়ানের জন্য যদি রেজাল্টটা ট্রু হয় তাহলে এটার ভ্যালু কত দেখাবো, লাস্ট লাইনে কত দেখাবো কেউ একজন, সান অফ আই ইকুয়াল টু জিরো টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান
আই, তারপরে এম এম প্লাস ওয়ান সি আই এফ অফ এক্স এক্স প্লাস কত বলো, কত, ওই এম প্লাস ওয়ান মাইনাস আই অফ এইচ। এইটা এইটা আমার লাস্ট লাইন দেখাতে হবে। দেখা যাক সত্যি এবার দেখাতে পারি কিনা। এইটা লাস্ট লাইন যদি দেখাতে পারি তাহলে ইন্ডাকশনে বলতে পারবে রেজাল্ট ইজ ট্রু ফর এম। অনেকে তো আগের দিনের প্রবলেমটা বলে দিয়েছি। ওই যে ডেল টু দি পাওয়ার, এটা হাফ ইন্টু 10⁻², হাফ ইন্টু 10⁻1, কেন এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম? আচ্ছা আমি ক্লাসটা রেকর্ড করছি, ওখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো দেখো নাও, তাহলে আমার দরকার এখন ডেল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ এফ এক্স। একে নর্মাল ডিফারেন্সের ফর্মুলা থেকে কি লিখতে পারবে? এটাকে ডেল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ এফ এক্স এ কি লিখতে পারবে? ডেল টু দি পাওয়ার এম অফ কত, যা ডেফিনেশন শিখেছো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত, মাইনাস কত বলো, এটুকু লিখতে পারো। আচ্ছা এবার প্রত্যেকটা ভ্যালু আমি করে রেখেছি। ডেল টু দি পাওয়ার এম অফ এফ এক্সটাকেও এল এর রেসপেক্টে এনেছিলাম, কারণ এই রেজাল্টে এল এর রেসপেক্টে আসবে বলে। যাই হোক, তাহলে ডেল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ এফ এক্স, এটা ডেল এখনই করে রাখলাম, ডেল টু দি পাওয়ার এম অফ এক্স প্লাস এইচ, এটা মানে এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ প্লাস summation of L equal to 0 to m minus 1 whole to the power L plus 1 m c L plus 1 f of x plus m minus L of h। একটু জায়গা সংকোচ আছে, লিখে না। আচ্ছা আরো একটা টার্ম আছে, আর একটা টার্ম কত সেটা, আর একটা টার্ম আছে দেখো, বলো কোন? আচ্ছা এই রেজাল্টটা কি ঠিক আছে আগে আমাকে বলো। আমি তো এইটা থেকে কপি করলাম, উপরের লাইনটা থেকে। এইটা তো এইটার ভ্যালু, এইটার ভ্যালু তো এটা। এটার ভ্যালু এটা হতে গেলে আগের লাইনটা ঠিক আছে কিনা দেখো আমাকে। আমি তো আগের লাইনটা এটা লিখেছি, এম সি জিরো কোথায় চেঞ্জ হবে বলো, এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ, এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ প্লাস, ওইটাকে মাইনাস বলছো, তাহলে মাইনাস, তাহলে আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ও সেটা নয়, ও মাইনাস বলতে গেলে না, তাহলে এইখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল হবে বলো বইতে। আর এল কি বলছো? দাঁড়াও 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 দাঁড়াও, দেখো আমি করে দিচ্ছি। আমার একটা জায়গাতে এই লাইনটা ছিল তো, এল ইকুয়াল টু মাইনাস ওয়ান টু, ফিরে আসছি একটু আগের লাইনে, এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান এম সি এল প্লাস ওয়ান, আর হচ্ছে এফ অফ এক্স প্লাস এম মাইনাস এল অফ এইচ, এটা ছিল হ্যাঁ কি না বলো? এইটা থেকে আমি এইটা পেয়েছিলাম। এল ইকুয়াল যদি মাইনাস ওয়ান বসাও, এল ইকুয়াল যদি মাইনাস ওয়ান বসাও, তাহলে দেখো এল ইকুয়াল মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এম সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এম সি জিরো, এফ অফ এক্স প্লাস এল এর ভ্যালু তুমি এটা মাইনাস ওয়ান নিয়েছো মানে এম প্লাস ওয়ান অফ এইচ। এই টার্মটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই। নেক্সট টার্মে এল ইকুয়াল টু কত থেকে শুরু হবে? নেক্সট টার্মে এল ইকুয়াল টু কত থেকে শুরু হবে? জিরো থেকে। জিরো থেকে শুরু করে এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান এম সি এল প্লাস ওয়ান এম অফ এক্স প্লাস, কি ভুল লিখেছি আমি,
আমি পরের লাইনটা আমাকে করতে দাও। এইটাকে ওরা মাইনাস করে এইটাকে -1 হোল টু দি পাওয়ার এল লিখেছে, তোমরা এটা গুলোচ্ছ। মানে আমার এইখানে উচিত ছিল যদি আরেকটা সিম্পলিফিকেশন করে ফেলতাম, আমার মাথায় নেই, পরে আমি জানি ওখানে স্কিপ করে গেছি, মানে এখানে আমি করে ফেলবো। মানে এটাকে কি করবে বলো তো, ওরা এল ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এল লিখবে আর সঙ্গে দিয়ে একটা -1 বের করে দিয়েছে, দেখো বইতে তাই আছে, দেখো, তাই না? তো আমি যখন করে ফেলেছি তাহলে করেই ফেলি, পরের লাইনে না হয় চেঞ্জ করব আমি। আচ্ছা, এটা গেল এইটার ভ্যালু, মাইনাস ডেল টু দি পাওয়ার এম অফ এফ এক্স এর একটা ভ্যালু কোথাও করে রেখেছিলাম এল দিয়ে, সেটা এইটা কিনা দেখো তো, মাইনাস এল ইকুয়াল টু 0 টু এম -1 হোল টু দি পাওয়ার এল এম সি এল, এইটা আছে কিনা দেখো, এফ অফ এক্স প্লাস এম মাইনাস, বইতে মনে হয় একটা এইচ দেওয়া নেই, এইটা করে রেখেছিলাম কেন দেখো তো, বইতে এইচ আছে? আচ্ছা আমার বইতে আচ্ছা হোক, যাই হোক, না না না, পরের লাইনে যেখানে ক্যালকুলেশন করা হয়েছে দেখো, ডেল টু দি পাওয়ার এম প্লাস 1 এফ এক্স যেখানে আছে। আচ্ছা হোক, আমার বই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো দেখো এবার কি করছি, কোনটা কেটে যাবে? হুম, আচ্ছা এটা কত ছিল গো, এল 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 এল, আচ্ছা আসছি, কি কাটবে না কাটবে আসছি। ডেল টু দি পাওয়ার এম প্লাস 1 অফ এফ এক্স, তো এম সি জিরোকে এটা রাখো, কোথাও একটা এম এর জন্য, এল ইকুয়াল টু এম এর জন্য একটা রেজাল্ট বসাও, আর এল ইকুয়াল টু মানে এইটুকু বলতে চাইছি, এটাকে ফিক্সড রেখে দাও, কাটবে না, কাটতে গেলে এইগুলো সমান হতে হবে। যাই হোক আসছি, দেখো এটা সমান এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস 1 অফ এইচ, এটুকু আমি ফিক্সড রাখলাম। তোমাদের যুক্তি হচ্ছে এইটা ক্যালকুলেশন করার জন্য এইটাকে লিখছি, এই জিনিসটাকে কি এইটুকু লেখা যায়, মাইনাস অফ এল ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1, এইটা মনে হয় বলেছিলে এটা এম সি এল প্লাস 1 এফ অফ এক্স প্লাস এম মাইনাস এল অফ এইচ, এইটা মনে হয় করা ছিল। আচ্ছা, আবার এইটাকে এল ইকুয়াল টু এম এর জন্য ভ্যালুটুকু লিখে ফেলো তো, এল ইকুয়াল টু এম এর জন্য, মানে এইটুকু পার্টের জাস্ট এল ইকুয়াল টু এম এর জন্য, মানে এটাকে আমি এইটা লিখতে চাইছি, লাস্ট যে টার্মটা এল ইকুয়াল টু এম এর জন্য যেই টার্মটা আসবে সেইটুকু লিখো, বাকি রিমেনিং পোর্শনটাকে এল ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত লিখতে পারবো, মানে আমি এইটা লিখতে চাইছি, দেখো মাইনাস সামেশন অফ এল ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1 হোল টু দি পাওয়ার এল এম সি এল এফ অফ এক্স প্লাস এম মাইনাস এল অফ এইচ, এটা কত দূর পর্যন্ত লিখলাম, এইটার কার ভ্যালুটা লিখলাম অনিকেত, এই পোর্শনে কার ভ্যালু এল ইকুয়াল টু 0 থেকে এম মাইনাস 1, আর একটা টার্ম পড়ে আছে, সেটা কোনটা, এইটাকে ভাঙছি, এটার এল ইকুয়াল টু 0 টু এম, এল ইকুয়াল টু এম এর জন্য, এল ইকুয়াল টু এম এর জন্য কি হবে, দেখো মাইনাস সাইন আছে, তার মানে মাইনাস এল ইকুয়াল টু এম এর জন্য কি হয়ে যাবে, এল ইকুয়াল টু কিন্তু এম, তার মানে যেখানে এল আছে ওখানে আমি কি বসাবো, এম বসাবো, তাহলে যেখানে এল আছে ওখানে কিন্তু এম, তাহলে বলো এটা -1 হোল টু দি পাওয়ার, এটা কত দেবে, মাইনাস যেখানে এল আছে ওখানে এম, এটা তাহলে -1 হোল টু দি পাওয়ার কত দেবে, এম না এল, কি দেবে বলো, এম, এম এম সি এম পাবে, এফ অফ এক্স প্লাস, যেখানে এল সেখানে এম, এইটা যেন মাথায় থাকে, 0 0, তার মানে খালি এটা কি পড়ে থাকবে, এফ এক্স, দেখো তাই করেছে, এটা এল ইকুয়াল টু এম এর জন্য করেছে। আচ্ছা, এর পরের ক্যালকুলেশন মনে হয় কিছু পোর্শনকে এল ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1 সাম ভ্যালু নিয়ে নিয়েছে, আমার মনে হয়
কোন দুটোকে এল ইকুয়াল টু এই যে এল ইকুয়াল টু 0 টু m মাইনাস 1 এই পোর্শনটাকে সামেশনের মধ্যে একসঙ্গে ঢুকে নিয়েছে, ঢুকে মনে হয় একটা মাইনাস দিয়ে মাইনাসটা কমন নিয়ে নিয়েছে। তাই করছি mc0 f of x প্লাস m প্লাস 1 অফ h, এই যে এইটা এটা 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 এটাকে একটা মাইনাস 1 কমন নাও, দিয়ে টোটালটাকে সামেশনের মধ্যে ঢোকাও। তাহলে তাহলে কি থাকবে বলো তো, মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত কমন যাবে, একটা দেখো মাইনাস 1 হোল টু দি পাওয়ার এল কমন থাকলো। আরো কি কমন থাকবে বলো এর সঙ্গে, কোনটা কমন থাকবে, এফ অফ আচ্ছা এম সি এল প্লাস 1 প্লাস এম সি এল এর সঙ্গে কোন টার্মটা কমন আছে জানো, এটা এফ অফ এক্স প্লাস এম মাইনাস এল অফ এইচ। দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা। আর একটা টার্ম থেকে গেছে, সেটা কোনটা, মাইনাস 1 হোল টু দি পাওয়ার এম, এমসিএম মানে কত, এমসিএম মানে কত 1, তো মাইনাস 1 হোল টু দি পাওয়ার এফ এক্সটাই রাখো, না দরকার নেই, ওকে পরে ব্যালেন্স করতে হবে, যা আছে থাক এখন রাখো, পরে না হলে আমি সামেশনের মধ্যে আনতে পারবো না। বলো এইটুকু লিখতে পারি, বুঝলাম। আমি পাঠানোর সময় ফর্মুলাগুলো যেগুলো কাজে লাগবে সেগুলো একটু লিখে দিয়েছিলাম। এরকম একটা ফর্মুলা ছিল এম সি আর প্লাস 1 প্লাস এম সি আর, কত লিখতে পারি, ফর্মুলাটা কি ছিল, এম প্লাস 1 দেখে নেবে, এরকম একটা ফর্মুলা ছিল। তাহলে ইকুয়াল টু mc0 f of x প্লাস m প্লাস 1 অফ h, বলো এটাকে কত লিখতে পারবো, মাইনাস সামেশন অফ, দেখো এই লিমিটটা কত ছেড়ে গেছি আমি, l equal to 0 to m minus 1, l equal to 0 to m minus 1 minus 1 whole to the power l, কত লিখতে পারবে, m plus 1 c of l plus 1 f of x plus m minus l of h, ঠিকঠাক লিখলাম কিনা চেক করবে। আচ্ছা আর এদিকে আরেকটা টার্ম পড়ে আছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার এম এম সি এম এফ এক্স, একটু মিলিয়ে নাও তো বইয়ের সঙ্গে টার্মগুলো আসছে কিনা শর্মিষ্ঠা। এম সি 0 f of x plus m plus 1 of h l equal to 0 m minus 1 minus 1 whole to the power minus 1 whole to the power l plus 1, আচ্ছা ঠিক আছে ওটাকে আমি করে দেবো ব্যালেন্স, m plus 1 l plus 1 f of x plus, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো ঠিকঠাক পথে এগোচ্ছি। এইটাকে ওরা প্লাস করেছে আর এটাকে l minus 1 করে দিয়েছে, লিখতে পারি mc0 f of x plus m plus 1 of h লিখেছে। এইটাকে দেখো তো এই যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার l, এটাকে আমি লিখতে পারি কি মাইনাস অফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার l মাইনাস 1 লেখা যায়, হ্যাঁ কি না, লিখতে পারি, ওটাই লিখেছে। তাহলে এই মাইনাসটা এটার সঙ্গে গুণ হয়ে প্লাস দাঁড়াবে, তাহলে প্লাস অফ l equal to 0 to m minus 1 minus 1 whole to the power l minus 1 m plus 1 of c l plus 1 f of x plus m minus l of কত h, এটুকু। আচ্ছা এদিকটাতে মনে হয় ওরা লিখেছে যা ছিলই তাই লিখেছে, শুধু মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 এইটাকে একটু চেঞ্জ করেছে, এটাকেও প্লাস অফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 কি লেখা যায়, লিখতে পারি, এটা প্লাস সাইন ছিল তো, দেখো তো এই টার্মটাকে কি এটুকু লেখা যায়, না ওটার আগে কি সাইন ছিল, মাইনাস ছিল, এটার আগে মাইনাস ছিল, তার জন্যই তো এটা লিখতে পারবে, এটাকে এইটুকু লেখা যায়
এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান। আচ্ছা এম সি এম এর যা ভ্যালু এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ানেরও তাই ভ্যালু না আলাদা ভ্যালু? একই ভ্যালু হবে। আচ্ছা আর এদিকটাতে এদিকটাতে এফ অফ এক্স আছে, না হয় পরের লাইনে চেঞ্জ করব, কি অ্যাডজাস্ট করতে হয় পরের লাইনে আসছি। যাই হোক দেখো এবার মনে হয় এইখানে এল প্লাস ওয়ানটাকে কোনো একটার উপরে এল প্লাস ওয়ানটাকে ওরা তোমার আই ধরেছে, কোন একটা রেজাল্টে এল প্লাস ওয়ানটাকে আই ধরেছে। আমাদের এল প্লাস ওয়ান, এটা এল প্লাস ওয়ান ছিল। যাই হোক লিখছি এটা এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ থাকলো প্লাস এল প্লাস ওয়ান ইকুয়াল টু আই চুজ করেছে। এল প্লাস ওয়ান ইকুয়াল যদি আই চুজ করে তাহলে এল ইকুয়াল টু জিরো হলে আই সমান কত? এইটা কত থেকে কত শুরু হবে বলো? এল প্লাস ওয়ান ইকুয়াল টু আই, এল ইকুয়াল টু জিরো হলে আই ইকুয়াল টু নিঃসন্দেহে ওয়ান। এল ইকুয়াল টু যদি এম মাইনাস ওয়ান হয় তাহলে আই কত দেবে? দেখো এল ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, তার মানে এম মাইনাস ওয়ান প্লাস আই ইকুয়াল টু আই, আই ইকুয়াল টু কত দেবে? এম। এই তো আই ইকুয়াল, এটা ধরা হয়েছে কিন্তু আই ইকুয়াল টু এল প্লাস ওয়ান, লিমিটগুলো চেঞ্জ হবে। এবার বলো এটাকে দেখতে কেমন হবে? এটাকে দেখতে এমন হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল মানে কত? এল মানে কত? আই মাইনাস ওয়ান, তাহলে এটা কত দেবে গো? আচ্ছা এইটা কি আমি ঠিক লিখেছি? এল মাইনাস ওয়ান হবে না এল প্লাস ওয়ান হবে? দেখো তো একটু, প্লাস ওয়ান থাকবে, না হলে তো মাইনাস সাইনটা হোল্ড করবে না। দেখো ওই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল ছিল না, ওটাকে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান করলেই তো মাইনাসটা মিলে আগেরটার সঙ্গে প্লাস করবে। আমি ভুল বলেছিলাম, মাইনাস ওয়ান কি করে হবে? এটাকে হোল টু দি পাওয়ার, এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এল ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান, মানে মাইনাস ওয়ান, আগে একটা মাইনাস ছিল সেটা মিলেই তো প্লাস ছিল। আচ্ছা এবার বলো এল প্লাস ওয়ানটাকে আই লিখলাম, এদিকটাতে কি হবে? এম প্লাস ওয়ান সি অফ কত? আই। আর ওটাকে দেখতে কেমন হবে বলো? এটাকে দেখতে কেমন হবে? এফ অফ কত? এক্স প্লাস এম মাইনাস এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু আই মাইনাস ওয়ান, এল সমান আই মাইনাস ওয়ান, তার মানে মাইনাস থাকলে এটা কি মাইনাস আই প্লাস ওয়ান দেবে? দেখে নাও তো এটুকু দেবে কিনা, ঠিকঠাক লিখলাম কিনা শর্মিষ্ঠা? দেখো এম প্লাস ওয়ান সি আই কি হচ্ছে, পরের তিনটে লাইন একটু গুছিয়ে লিখবে। এফ অফ এক্স এম মাইনাস আই প্লাস ওয়ান, কেন এল এর ভ্যালু ছিল আমার এল প্লাস ওয়ান, তার মানে হচ্ছে তোমার এল মানে আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান হলে মাইনাস আই থাকবে আর প্লাস ওয়ান, ঠিকই আছে। আচ্ছা এদিকে আর একটা টার্ম পড়ে আছে, সেটা হচ্ছে এম প্লাস ওয়ান সি অফ এম প্লাস ওয়ান, এইটাকে মনে হয় একটু অ্যারেঞ্জ করে ওরা লিখেছে। সেটা কত লিখেছে? এফ অফ, দেখো এটা লিখেছে কিনা, এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস অফ এম প্লাস ওয়ান অফ এইটুকুকে এইচ লিখেছে। এইটুকু লিখতে পারি হ্যাঁ কি না? দেখো তো এই পোর্শনটা এম প্লাস ওয়ান কাটাকুটি করে জিরো ইন্টু এইচ, তার মানে আগেরটা ফিরে পাবে। এইবার মনে হয় আমি সামনে সামনে ভাঙতে পারবো, লিখতে পারবো। মিলে নি টার্মগুলো, এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ আই ইকুয়াল টু ওয়ান টু এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই এম প্লাস ওয়ান সি আই এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস আই অফ এইচ, ঠিক আছে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান এফ অফ এক্স এম প্লাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে। এইটাকে একটু ওর ফর্মে লেখো যাতে করে সামেশন ফর্মটা লিখে ফেলতে পারি, মানে এইটা লিখেছে এম সি জিরো এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান অফ এইচ, এটা যা আছে তাই থাকলো, প্লাস summation of I equal to 1 to m minus 1 whole to the power I
এম প্লাস ওয়ান সিআই। যদি কারো অসুবিধা হয় আমাকে আরেকবার জিজ্ঞেস করে নেবে। এইটাকে এফ অফ কি ফর্মে সাজিয়েছে বলো তো, কি ফর্মে সাজিয়েছে? এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস আই অফ এইচ। কারণ ওই এম প্লাস ওয়ান, হ্যাঁ তাই তো দিলাম। সে দাও না দাও, এম প্লাস ওয়ানটাকে ব্যাকেটে রাখলাম কারণ এই এম প্লাস ওয়ানটা ইন্ডিকেট করবে বলে। প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান এফ অফ, এটাকে এইরকম সাজিয়েছে একটু, এফ অফ এক্স প্লাস, দেখো তো এটাকে কি সাজানো আছে, এম প্লাস ওয়ান, আমার তো সাজানোই ছিল, আর আলাদা করে সাজানোর কিছু নেই, সাজানোই আছে এটা, এম প্লাস ওয়ান মাইনাস অফ এম প্লাস ওয়ান অফ এইচ, এটা। এবার এই পোর্শনটাকে সত্যি কি এটা লেখা যায় কিনা দেখো তো, পুরো এই নিচের যে পোর্শনটা এটাকে সাম আকারে এটুকু লেখা যায় কিনা। এটা সমান নাকি সামেশন অফ আই ইকুয়াল টু 0 টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই এম প্লাস ওয়ান সি আই এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস আই অফ এইচ, সত্যি এইটা যা এটা তা কিনা দেখো। এফ অফ এক্স প্লাস, দেখে নাও এই আই ইকুয়াল যদি 0 বসাও এই রেজাল্টে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 0 মানে 1, এম প্লাস ওয়ান সি জিরো, এম প্লাস ওয়ান সি জিরো মানে কত দেখো তো, এম প্লাস ওয়ান সি জিরো যা আর এম সি জিরো কি তাই, এম প্লাস ওয়ান সি জিরো যা আর এম সি জিরো সেম রেজাল্ট। আই ইকুয়াল টু 0 বসালে এটা মিলছে কিনা দেখো, এফ অফ এক্স এম প্লাস ওয়ান অফ আই, এই যে এম প্লাস ওয়ান অফ এইচ মিলছে, মানে এই টার্মটা যা আই ইকুয়াল টু 0 বসালেও সেম আসবে। আই ইকুয়াল টু 0 বসালে এটা এম প্লাস ওয়ান সি জিরো, এম প্লাস ওয়ান সি জিরো যা ভ্যালু এম সি জিরো তাই ভ্যালু। এরপরটা দেখো, আই ইকুয়াল টু এম এর জন্য যে রেজাল্টটা আসবে সেইটা এইটুকু পোর্শন কিনা। আই ইকুয়াল টু যদি এম বসাও, আই ইকুয়াল টু এম বসালে কত দেবে বলো তো, আই ইকুয়াল টু এম নয়, মানে তুমি আই ইকুয়াল টু 0 জন্য হয়ে গেছে, তাহলে বাকি আই ইকুয়াল টু 1 টু এম এই পোর্শনটা এইটা কিনা দেখো, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই এম প্লাস ওয়ান সি আই এফ অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস আই, মানে সোজা কথা যে এই পোর্শনটা এইটা, মানে এটাকে আই ইকুয়াল টু 1 টু এম পর্যন্ত লিখলে কিন্তু এইটা পাবে, মানে এই পোর্শনের সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু এম মানে এটা। বাকি শুধু একটা টার্মের জন্য থাকলো, সেটা আই ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য। তো আই ইকুয়াল টু এম প্লাস ওয়ান এই রেজাল্টে বসাও, দেখে দেখো এটা পাচ্ছ কিনা, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান এফ অফ এক্স এম প্লাস ওয়ান, আই জায়গাতে এম প্লাস ওয়ান বসাচ্ছি, দেখো এম প্লাস ওয়ান, এই যে এম প্লাস ওয়ান আই, এই, তাহলে এটা মানে এইটুকু পেয়ে গেছো। তার মানে কি পাচ্ছ, রেজাল্ট ইজ ট্রু ফর কত, লেখো দিস শোজ দ্যাট, একটু ক্যালকুলেশন গুলো করা আছে আর কি, লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কত, ওই কে ইকুয়াল টু এম, কে ইকুয়াল টু এম প্লাস ওয়ান, লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর কে ইকুয়াল টু এম প্লাস ওয়ান, লেখো হেন্স বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন it is showing that, hence by mathematical induction it is showing that ওই del to the power k of fx equal to summation of I equal to 0 to k minus 1 whole to the power I kci f of x plus k minus I of h। লাবণ্য তোমাদের কি এর অ্যাডভান্স মেকানিক্সই দিচ্ছে? তো সবাইকে ওটাই দিচ্ছে বলো, মেকানিক্স পড়লে পড়তে পারো, এবার যদি একটু কেউ গাইড করে অসুবিধা কিছু নেই।
স্ট্যাটিক্স পার্টটা লাগবে, আর হচ্ছে রিজিড পার্টটা একটু লাগবে। না, তখন তো ঠিক করে পড়া হয়নি। অনেকে তোমাদের কি দিচ্ছে? অনেক জিওমেট্রি আর টপোলজি। আর মনীষা, টিচার পেলে? অনন্যা, মনীষা আছো তো? টিচার পেলে? কি তোমাদের কি ম্যাথমেটিক্যাল মডেলিং না কি দিলো? আচ্ছা, হোক, পেলে। আচ্ছা, দেখো। না, ওর মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে কিছু, আর কিছু হচ্ছে এলপিপির কনসেপ্ট আছে। দেখো, একটা কথা বলি আমি, বলো। এই পেপারটা যেই পড়াক, বলো বলো, ধরে রাখো অনলাইন। বলো কি বলছো? দেখো কি হয়। প্র্যাকটিক্যাল তোমরা তো 6 সেমে গিয়ে প্র্যাকটিক্যাল ফেস করছো, আর কেমিস্ট্রি ফিজিক্স তারা কি করলো, দুটো সেম। তাই তো প্রথম থেকে প্র্যাকটিক্যাল আছে। তোমাদেরটা কি হবে, বা বাড়িতে বসে পরীক্ষা দেবে, প্রোগ্রামিং দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে খাতায় লিখে দেবে প্রোগ্রামিং, আর কি করবে মেশিন না থাকলে বাড়িতে? কি হচ্ছে তুমি কি, আমি কি বললাম না, তোমরা অনেক কিছু রান করাবে, বাড়িতে যাদের ল্যাপটপ আছে তারা প্রিন্ট করে দেবে, প্রিন্ট করে ফটো তুলে পাঠাবে। হ্যাঁ, আর যাদের ল্যাপটপ নেই, ডেস্কটপ। আচ্ছা, 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 হোক, কি হয় দেখো না। দেখো, অনেক কিছু দেখার বাকি আছে এখন। বল। উম, না, শোনো, শোনো, বোর্ডের পরীক্ষা আর হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে ফারাক আছে, এটুকু গুলিয়ে ফেলবে না। কারণ একটা বোর্ডের পরীক্ষা ওরা অফলাইন নিচ্ছে, তার কারণ ম্যাক্সিমাম কলেজগুলো মেরিট বেসিসে কিন্তু নেয় 11-12 থেকে কলেজে যখন যাবে। তোমাদের অনলাইন নিলে কি করবে, সব অনলাইন যখনই নেবে। এবারও আমি বলে দিচ্ছি, যদি অনলাইন পুরো পরীক্ষাগুলো হয়, মানে খুব চান্স বেশি এবারও এন্ট্রান্স নেবে, ওই মেরিটে এবারও এমএসসিতে ভর্তি করাবে না। কারণ অনলাইন হলে সবাই সমান, মানে যে অর্ডিনারি, যার 50% পাওয়ার ক্যাপাবিলিটি আছে, সেও পেয়ে যাচ্ছে 90%। তাহলে এমএসসিতে কাকে বসাবে? এমএসসিতে বসাতে গিয়ে তো সমস্যা হয়ে যাবে, তার মানে এন্ট্রান্স নেবে, যেটা গতবারও করেছিল। আর বোর্ডের পরীক্ষাগুলোতে কি হয়, এইচএস থেকে যখন তুমি কলেজে পা দেবে, তখন কি তোমার নাম্বার দেখে নেবে তো? না, তোমাকে আবার এত কলেজে পরিকাঠামো আছে সব কলেজে এন্ট্রান্স নিয়ে কলেজে ভর্তি করানোর? তোমাদের লজিক কি বলে বল? হ্যাঁ, কিছু কিছু কলেজ নেয়, সব কলেজের কি সম্ভব সেটা? কিছু কিছু কলেজ নিশ্চয়ই নেয়। তো তাহলে কি, কাকে নেবে কাকে নেবে না? দেখছো তো গতবারের অবস্থা কি হয়েছিল, দুটো সাবজেক্টে মনে হয় ওই আগের নাম্বার দিতেই কত কথা উঠে গেল। তো সেই জন্য বোর্ডের পরীক্ষাগুলো যত সমস্যাই হোক না কেন নেবে। আর ইউনিভার্সিটি যেহেতু এই তো কালকে মনে হয় তোমার ইউনিভার্সিটির ভাইস যে সোনালী, কি বলো নাম, সোনালী গুহ, কাল লিখেছে খুব সুন্দরভাবে আমার পরীক্ষা কন্ডাক্টেড করে দিয়েছি, মানে মুখে হাসি। বুঝতে পারছো কি, কি ট্রেডিশনে পরেরটাতে এগোতে চাইছে। আবার এই সিস্টেম নিয়েই নাকি সিইউ 3 নম্বরে আছে, কালকে দেখলাম র্যাঙ্কিং। তো যাই হোক, কি হবে না হবে সেটা। আমি জানি তো, একটা একটা গ্যাপ, তোমরা অনেক কিছু জিনিস থেকে মিস করেছো, অনেক কিছু জিনিস থেকে মিস করেছো। আমি তো নিজেই পড়িয়েছি, আমি জানি, আমি অফলাইনে যা পড়াতে পারি অনলাইনে কিন্তু তার থেকে। কি করবে বলো?
আমি মে থেকে, আমি তো শর্মিষ্ঠাকে বলেছিলাম আমার ওখানে শুধু ভাড়া গুনতে হচ্ছে কলকাতাতে। কুদঘাটে 11,000 করে আমি শুধু ভাড়া পে করতেই আছি, থাকতে পারছি না। নিলাম ফ্ল্যাট নিলাম হচ্ছে ডিসেম্বর থেকে। আমার পুরো প্ল্যান ছিল এই এপ্রিল থেকে মোটামুটি ওখানে চলে আসবো। আমার ওখানে পুরো পুরো চলে আসবে তাহলে। এই 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 একটু ইলেকশনটা যাক, মে মাস থেকে আমি নিজেই তো বলছি আমার ওখানে সবকিছু গোছানো আছে, মানে ফ্ল্যাটটা বেকার পড়ে আছে, ভূত বাসা করছে বলতে গেলে। আর উম, না, এপ্রিলটা একটু গোছাতে দাও, আচ্ছা দেখছি। আর যেটা সব থেকে আরেকটা বড় কথা শোনো, আমাকে আমাকে আর একটা কথা বলতে দাও। যে ঘরটাতে আমি পড়াতাম, কোচিং রুমটাতে পড়াতাম, ওই বড় রুমটাকে একজন উনি দিয়ে দিয়েছে। আর কতদিন আমার জন্য ফেলে রাখবে? আর আমি কি শুধু শুধু ভাড়া গুনবো? এবার পাশে আর একটা রুম আছে, সেটাও দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি যদি একবার নিয়ে নিই, একবার নিয়ে নিলাম, তার মানে ওকে কন্টিনিউয়ালি আমাকে পেড করতে হবে। এবার 1 মাস পড়ার পর তোমরাই বললে না বাবা করোনা বাড়ছে, বাড়িতে ছাড়ছে না স্যার আমাকে করোনা হবে না। আমাকে যখন একটা কিছু ভাবতে হয়, পুরো সব ব্যাচের জন্য তো ভাবতে হবে। 3টে অনার্স কোর্স আছে, 2টো পাস কোর্স আছে, সবার জন্য ভাবতে হবে। তো এবার আমি তোমাদের জন্য শুধু পড়ালাম, বাকিরা বললো না স্যার যাবো না, তো আমি কিটা করব? একটা সমস্যা। হ্যাঁ সেটাই। তো যাই হোক, আমি এই মাসের মাঝামাঝি তোমাদের পাশ থেকে, সবাই পাশ থেকে একটু আমি ফিডব্যাক নেব। নিয়ে যদি সম্ভব হয় আমাকে গিয়ে এই 15-20 তারিখের পর গিয়ে আমাকে রুমটা আগে ঠিক করতে হবে। মানে যে রুমটা এখন তো একজন আছে, ওকে নিতে গেলে আমাকে বলতে হবে যে আমি মে থেকে রুমটা নেব। তো সেই মতো আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এই জন্য এই ভাঙা মাস থেকে বললে হবে না, এই রুমের একটা প্রবলেম আছে। আর না হলে ওই জায়গাটা ছেড়ে ওই কলেজের পাশে আরেকটা দেখেছিলাম, ওখানেও নেওয়া যায়। যাই করি, ভাঙা মাস থেকে কি দেবে? এটুকু বলো। যাদের বাড়িতে যারা পড়ায় তাদের অসুবিধে কিছু নেই, নিজের বাড়িতে পড়াচ্ছে কি আছে, কিন্তু আমাদের তো সমস্যা এটাই না। আর কুদঘাটে যেখানে নিয়েছি ওখানেও সম্ভব নয়, ও সেই কমার্শিয়াল ফ্ল্যাট, লোকেরা সব থাকে, পড়াতে পড়াতে দেবে না। যাই হোক, দেখো। এখানে এখন যারা আছো সবাই অনলাইন অফলাইন করলে আসতে পারবে? ফ্র্যাঙ্কলি বলো, কে পারবে না আগে বলো। আচ্ছা হোক, বাড়িতে আজকে জিজ্ঞেস করো যে স্যার অফলাইন নেবে বলছে। করোনার এক করোনার করোনার 81,000, 81। আচ্ছা হোক, এই মাসটা দাও আমাকে সময়, আমি রুমটা ঠিক করি, কথা বলি। বুঝলে? আরে আমারও তো ইচ্ছে করে না অফলাইন, এই অনলাইনে বোর হয়ে যাই পড়াতে। আচ্ছা দেখো, ঠিক আছে, সামনের মাস থেকে দেখি। আর তোমাদের সঙ্গে এবার কটা মাস, 3 মাস 4 মাস? মানে একটা, আগস্টের 9 তারিখ থেকে এক্সাম। আচ্ছা একটু, এবার আসছি আচ্ছা, আমি তো বললাম শেখাটা দরকার, আমি জানি। ফোর্থ সেমটা মানে অনেকটাই ফেরত না, ফিফথ এমনিতেও আমার বিএ ফিএ নিয়ে সময় গেল ওখানে। আর ওই ফোর্থ সেম ফিফথ সেম বড্ড বড় সিলেবাস হচ্ছিল, কিন্তু এবার অতটা নেই। ম্যাট্রিক স্পেস কমপ্লেক্স অনেকটাই ছোট বলতে গেলে। নিউমেরিক্যালটাও তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো। আচ্ছা আমি নিউমেরিক্যালের এটা আমি ইন্টারপোলেশনটা বুঝিয়ে দিচ্ছি। আমার যেহেতু পাঠানো ছিল, আমি লেখাবো না এই জিনিসটা, কারণ ইতিহাসগুলো আর লেখালে বড্ড সময় যাবে। আমি ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি। যেরকম পরের ওই নিউটনস ফরওয়ার্ড না তোমার, বলো ওই রিমাইন্ডার এরর টার্মটা বের করা, ওটা আমি লিখিয়ে দেবো। তার আগে ইন্টারপোলেশনটা কি সেটুকু দেখো। বলেছিল হোয়াট ইজ ইন্টারপোলেশন, আমরা কিন্তু থার্ড চ্যাপ্টারে ঢুকে গেছি। মানে আমি প্রথম সেকেন্ড চ্যাপ্টার করিয়েছি, দেন ফার্স্টে ফিরে এসেছি, দেন থার্ডে গেছি, এটা থার্ড চ্যাপ্টার কিন্তু। হোয়াট ইজ ইন্টারপোলেশন, ডিটারমাইন অ্যান ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ইন্টারপোলেশন কি সেটুকু জানতে হবে, আর ইন্টারপোলেটিং পলিনোমিয়াল কি সেটুকু জানতে। লিখবে? হ্যাঁ বলো। হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলাম।
দেখো হোয়াট ইজ ইন্টারপোলেশন, ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট কি এখানে এই চ্যাপ্টারে কি করতে চাইছি। আমি ফার্স্ট যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুরু করেছিলাম আমি তোমাকে এটুকু একটা অ্যাজাম্পশন দিয়েছিলাম, দেখো আমার হাতে y ইকুয়াল টু সাপোজ 2 টু দি পাওয়ার x একটা কার্ভ আছে, ফাংশন আছে। এখন একটা এক্স এর কলম বানাচ্ছি 0 1 2 3 ইকুই স্পেস, কিন্তু এইচ এর ভ্যালুগুলো সমান 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 করে বাড়ছে। তো ওয়াই এর ভ্যালু কিছু আসবে কিছু আসবে কিছু আসবে কিছু আসবে, যা আসবে সেটা আমি লিখছি না। তোমাকে এখন প্রশ্ন করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এইটা জানি কার্ভটা জানি তুমি জানো না, বাট তোমাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা এফ অফ 1.5 এর ভ্যালু কত হবে গো, এরকম একটা অ্যাজাম্পশন প্রথম নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুরু করার সময় বলেছিলাম তখন বলেছিলাম যে এফ অফ 1.5, এই যে এফ অফ 1.5 এই ভ্যালুটা বের করতে গেলে আমাকে ইন্টারপোলেশনে হেল্প নিতে হবে, বা ওই ডিফারেন্স টেবিল যেটা বানাতাম না আমরা, ডিফারেন্স টেবিল বানানো শিখেছি সেই জিনিসগুলো হেল্প নিতে হবে। তো এই চ্যাপ্টারতে এই যে এই যে জিনিসটা যেটা আছে ইন্টারপোলেশন আর ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, তো আমাদের যেটা হচ্ছে ডিটারমাইন অ্যান্ড ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, সে ইন্টারপোলেশন এই জিনিসটাকেই বলছি আমরা। এই যে গ্যাপ 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 মানে ইকুই স্পেস, ইন্টারপোলেশন ডেফিনেশনটা মনে হয় আমি পাঠাইনি, হোয়াট ইজ ইন্টারপোলেশন ওটা আমি পাঠিয়ে দেবো। তো ওই সিস্টেমটাকে আমরা ইন্টারপোলেশন বলছি, আর ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা সেটা আমার দরকার। কি করি আমরা, যে দেখো মন দিয়ে শোনো, আমার y ইকুয়াল টু এফ এক্স এটা একটা কার্ভ আছে, সাপোজ এইটা এটা, আমরা কি করব এই y ইকুয়াল টু এফ এক্স এই কার্ভটাকে ফাই এক্স আর একটা কার্ভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করব, মানে এফ এক্স এই কার্ভটা অলমোস্ট ফাই এক্স এর সঙ্গে সমান হবে। কোন কোন পয়েন্টগুলোতে সমান হবে, সাপোজ এটা x0 এটা x1 x2 x3, মানে fx টা গিভেন কার্ভ, আমি fx কে অ্যাপ্রক্সিমেট করছি ফাই এক্স কার্ভ দিয়ে, যাতে করে fx আর ফাই এক্স এই দুটো কার্ভ, fx আর ফাই এক্স এই দুটো কার্ভ কোন পয়েন্টগুলোর জন্য সমান, এই পয়েন্টগুলো। মানে এফ অফ এক্স জিরো যা হবে ফাই অফ এক্স জিরো তাই হবে, এফ অফ এক্স ওয়ান যা হবে ফাই অফ এক্স ওয়ান তাই হবে, এফ অফ এক্স টু যা হবে ফাই অফ এক্স টু তাই হবে, এফ অফ এক্স থ্রি যা হবে ফাই অফ এক্স থ্রিও তাই হবে। এই যে পলিনোমিয়াল যেটা পাচ্ছ ফাই এক্স, এই ফাই এক্স পলিনোমিয়ালটাকে বলছি আমরা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। তারপরে ছিল ডিটারমাইন অ্যান্ড ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, আমি যাব সেটাতে। আরেকবার রিপিট করে দিই যে আমার হাতে একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স আছে, y ইকুয়াল টু এফ এক্স কীরকম ফাংশন তার ক্যারেক্টার আমরা জানি না, আমরা চাইছি এরকম একটা ফাংশন বের করতে ফাই এক্স, যাতে করে ফাই এক্স আর এফ এক্স এই দুটো ফাংশন এই যে গিভেন সেট অফ n প্লাস ওয়ান ভ্যালু দেওয়া থাকবে এক্স এর, যে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স এন প্লাস ওয়ান যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর জন্য এফ এক্স যা দেবে আর ফাই এক্স তাই দেবে, ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলে যে পলিনোমিয়ালটা পাবে ফাই এক্স ওটাকেই বলছি আমরা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আমি যদি একটা গ্রাফ লিখি, সাপোজ এটা এক্স জিরো এটা এক্স ওয়ান এটা এক্স টু আর এক্স থ্রি, বেশি নিচ্ছি না। এবার সাপোজ হচ্ছে আমার এইটা হচ্ছে এফএক্স কার্ভ, এমন ভাবে আমি ফাই এক্স কার্ভটাকে চুজ করব বা বানাবো যাতে করে এফএক্স আর ফাই এক্স এর যে ফাংশনাল ভ্যালুগুলো সেই ফাংশনাল ভ্যালুগুলো যেন সেম হয়। কোন পয়েন্টগুলোতে, দেখো আমি কার্ভটাকে এই রকম নিচ্ছি, বলতো এই কার্ভের জন্য সাপোজ এই কার্ভ প্রথমটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স কার্ভ, আর এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু ফাই এক্স কার্ভ। একটু ভেবে বলো এফ এক্স আর ফাই এক্স এই দুটো কার্ভের কোন কোন পয়েন্টগুলোতে ফাংশনাল ভ্যালু সেম, কোন কোন পয়েন্টগুলোতে ফাংশন এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, দেখো আমি সব কাট করিয়েছি এই পয়েন্টগুলোতে। তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে এরকম যদি কোনো পলিনোমিয়াল পাও, ওই পলিনোমিয়ালটাকে বলছি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ডিগ্রিটা কত হয় সেটুকু মাথায় রাখতে হবে। যদি যদি এফ এক্স এর এন প্লাস ওয়ান খানা এক্স এর ভ্যালু এন প্লাস ওয়ান খানা থাকে, এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, অ্যাকচুয়ালি আমার হাতে কি আছে, আমার হাতে এইগুলো আছে এক্স ফোর ডট 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 এক্স এন, এগুলো আছে মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ থেকে এটা আছে, ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এন এই ফাংশনাল ভ্যালুগুলো আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আমার হাতে নেই, কি ধরনের কার্ভ নেই, বাট আমি চাইছি একটা ফাই এক্স কার্ভ বের করতে, যেই ফাই এক্স কার্ভটার
ফাংশনাল ভ্যালুগুলো x0 x1 x2 x3 x4 xn এর সঙ্গে সমান। এই যে গ্রাফটা এঁকে দিয়েছি, এখানে যদি ফান্ডামেন্টাল থিওরেম অফ ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনসেপ্ট লাগানো যায়, সবসময় মাথায় রাখবে ফাই এক্স যে পলিনোমিয়াল যেটা আসবে তার ডিগ্রিটা থাকবে লেস অর ইকুয়াল টু n। n+1 যদি ডেটা দেওয়া থাকে ফাই এক্স যে পলিনোমিয়ালটার ডিগ্রি n হতে পারে বা n এর থেকে কম হতে পারে, লেস অর ইকুয়াল টু n। মানে ফাই এক্স যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল তার ডিগ্রি n হতে পারে বা n এর থেকে ছোট হতে পারে যদি n+1 ডেটা দেওয়া থাকে, এটুকু যেন মাথায় থাকে। তো তাই বলা আছে, দেখো রিডিং পড়ে যাচ্ছি। given the set of n+1 distinct value x0, y0 set of বলেছি x1, y1 xn, yn satisfying the relation y equal to fx। অবশ্যই এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো x0 y0 x1 y1 x2 y2 x3 y3 এগুলো কিন্তু y equal to fx থেকে এসছে। এই জন্য বলেছে satisfying the relation y equal to fx when the nature of fx is unknown। y equal to fx টা কি সেটা জানি না, আমি জানি না, যে কোশ্চেন বানিয়েছে সে জানে, যে ডেটা দিয়েছে সে জানে। বলেছে ইট ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড এ সিমিলার ফাংশন ফাই এক্স। আমরা এরকম একটা সিমিলার ফাংশন ফাই এক্স খুঁজতে চাইছি such that the functional values of fx and phi x are same at the point x0 x1 x2 x3 xn। বলেছে তারপর দেখো if phi x is a polynomial then the process is called polynomial interpolation। এই প্রসেসটা কি বলছি, পলিনোমিয়াল ইন্টারপোলেশন বা ইন্টারপোলেশন। and phi x is called interpolating polynomial। phi x টাকে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এখানে চাইলে একটুকু লিখে দিতে পারো দ্য ডিগ্রি অফ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল লেস অর ইকুয়াল টু n সিন্স দ্য গিভেন সেট অফ ডেটা আর গিভেন n+1। এটুকু মনে রেখে দাও, লেখার দরকার নেই, কারণ এটা তো আমাকে যার ডেফিনেশন চাইছে তার উত্তরে দেওয়া আছে। এবার বলেছিল ডিটারমাইন দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এইটা আমি না হয় একটু লিখে দিচ্ছি, ডিটারমাইন দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ব্যাপারটা বকে গেলে হয়, কিন্তু লেখালে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে। দেখো লেখাবো, ক্যালকুলেশন গুলো লেখাই, ল্যাঙ্গুয়েজ গুলো লেখাচ্ছি না। শর্মিষ্ঠা ক্যালকুলেশন গুলো লেখাই, সব আছে সব আছে, ওই পিডিএফ থেকেই খাতা থেকেই তো পড়াচ্ছি। দেখো আচ্ছা আমাকে বলো, আমার হাতে y ইকুয়াল, আমি বুঝিয়ে দিচ্ছি। আবার ওরা বলেছে ফাই এক্সটা বের করো তুমি, মানে ফাই অফ এক্স এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা ওরা বের করতে বলেছে। এটা কিরকম দেখতে হবে, স্ট্রাকচার কি থাকবে ওটা বের করতে বলেছে। আচ্ছা আমার হাতে আছে y ইকুয়াল টু fx, আমি fxটাকে কোন কার্ভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, ফাই এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি। এমন ভাবে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে যাতে করে f অফ x0 যা হবে ফাই অফ x0 কি হবে, সেম ভ্যালু থাকবে। f অফ x1 যা হবে ফাই অফ x1 ও তাই হবে। তার মানে এক কথায় লিখতে গেলে yi ইকুয়াল টু f অফ xi ইকুয়াল টু ফাই অফ xi ইকুয়াল, এটা i ইকুয়াল টু কার কার জন্য, কেউ একজন 0 থেকে n, এটুকু এটুকুকে ওরা একটা 1 নম্বর দিয়েছে। তারপর লিখেছে দিস ইজ এ পলিনোমিয়াল। আচ্ছা এবার বলো লেট ফাই এক্স ইকুয়াল টু, ফাই এক্স পলিনোমিয়ালটাকে ধরলাম আমি a0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু n হয়, a0 প্লাস, এবার ভ্যালু হয়তো a1 a2 n এর কিছু ভ্যালু হয়তো 0 ফিরে চলে আসতে পারে, সেটা কম হতে পারে, বাট আমার হাইয়েস্ট ডিগ্রিটা ধরেই করছি। লেট ফাই এক্স ইকুয়াল টু a0 প্লাস a1 x প্লাস a2 x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দি পাওয়ার লেস অর ইকুয়াল টু n বলেছি আমি, অতএব হাইয়েস্ট ডিগ্রি ধরে ধরছি, যদি n এর থেকে কম হয় কোনো একটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন অনুযায়ী 0 চলে আসতে পারে। তাহলে ফাই এক্স এটা আমার কাজ, কার ভ্যালু বের করা, আমার কাজ কার ভ্যালু বের করা, কার ভ্যালু বের করব, a0 a1 a2 ডট 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 an, এটার ভ্যালু আমি বের করব। দেখো আচ্ছা এটা বলো দিস ইজ এই ফাই এক্সটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি কত, এটা ডিগ্রি কত, কত ডিগ্রি পলিনোমিয়াল n, কতগুলো আননোন ভ্যালু আছে, কতগুলো আননোন ভ্যালু আছে a0 a1 a2 n, তাহলে এই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। বলছি দেখো দিস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n and it has n plus unknown parameter বা কনস্ট্যান্ট কোনগুলো, প্যারামিটারই বলো, প্যারামিটার মানে ভ্যারিয়েবল গুলো, যদি কনস্ট্যান্ট গুলো যদি ভ্যারি করে তখন প্যারামিটারে আমরা কনসেপ্ট নিই, কারণ a0 a1 a2 এই ভ্যালুগুলো ফিক্সড কোনো ভ্যালু নয়, ডিপেন্ড করছে এই ডেটার উপরে a0 a1 a2 এগুলো চেঞ্জ হয়, এই জন্য প্যারামিটার বলি আমরা। আচ্ছা নাও ফাই অফ x0, এবার আমাকে বলো, আমি ইকুয়েশন গুলো একটু লিখছি। আমরা জানি f অফ x0 ইকুয়াল টু ফাই অফ x0 কোন কোন পয়েন্টে, সরি f অফ xi ইকুয়াল টু, এই যে f অফ xi ইকুয়াল টু ফাই অফ xi কোন কোন ভ্যালুগুলোর জন্য, i ইকুয়াল টু 0 1 2 ডট ডট n এর জন্য। তাহলে আমি কি লিখতে পারি বলো, ফাই অফ x1, ফাই অফ x1 কি লিখবো,
কেউ একজন বলো। ফাই অফ এক্স ওয়ান, ফাই এক্স যদি এটা থাকে তাহলে ফাই অফ এক্স ওয়ান কত লেখা যাবে? এ জিরো প্লাস এ ওয়ান অফ এক্স ওয়ান প্লাস এ টু অফ এক্স ওয়ান এর স্কোয়ার প্লাস ডট 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 এ এন অফ এক্স ওয়ান হোল টু দি পাওয়ার এন লিখতে পারি, হ্যাঁ কি না শর্মিষ্ঠা? ফাই এক্স ইকুয়াল যদি এই ফর্ম থাকে তাহলে ফাই অফ এক্স ওয়ান এই ফর্ম থাকবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার বলো, একটু আগে শিখেছ এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়ান ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়? আই ইকুয়াল টু ওয়ান এর জন্য, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান এর জন্য, নাই নয় ওয়াই ওয়ান। আচ্ছা, এইটুকু সবসময় মাথায় রাখা উচিত, আমার হাতে কিন্তু এইটুকু আছে এক্স আর ওয়াই, মানে এক্স জিরোর জন্য ওয়াই কত সেটা দেওয়া আছে, এগুলো সব সংখ্যা কিন্তু। এক্স ওয়ানের জন্য ফাংশনের ভ্যালু ওয়াই ওয়ান, মানে কার্ভ একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে, যেটা যে কোশ্চেন বানিয়েছে সে জানে, যে উত্তর করছে সে জানে না। অতএব এইগুলো কিন্তু একটা ডেটা, সেট অফ ডেটা, এগুলো থেকে ডিফারেন্স টেবিল বানানো যায়। তো এক্স টুর জন্য ওয়াই টু, এগুলো সব কিন্তু ভ্যালু রিয়েল নাম্বার এক একটা, তাহলে এটাও একটা রিয়েল নাম্বার। আচ্ছা, ফাই অফ এক্স টু এ জিরো প্লাস এ ওয়ান অফ এক্স টু প্লাস এ টু অফ এক্স টু স্কোয়ার এ এন অফ এক্স টু হোল টু দি পাওয়ার এন, এটা কার সঙ্গে সমান হবে? কার সঙ্গে সমান হবে? ওয়াই টুর সঙ্গে সমান হবে। এরকম করতে করতে কতগুলো ইকুয়েশন, লাস্টটা কত পাবে? আচ্ছা, আমি একটা ছেড়ে গেছি, সেটা ফাই অফ এক্স জিরোটা ছেড়ে গেছি না? আইগুলো জিরোর জন্য তো আছে, একটা ছেড়ে গেছি আমি, ওয়াই জিরো। লাস্ট 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 কত? ফাই অফ কত? এক্স এন, এটা সমান এ জিরো প্লাস এ ওয়ান এক্স এন প্লাস এ টু এক্স এন এর স্কোয়ার প্লাস ডট 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 এ এন এক্স এন এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা কার সঙ্গে সমান? ওয়ান। আচ্ছা, এখানে কতগুলো ইকুয়েশন আছে? এন প্লাস ওয়ান খানা ইকুয়েশন আছে। কতগুলো ভ্যারিয়েবল আছে? এন প্লাস ওয়ান, জিরো থেকে এন পর্যন্ত। কতগুলো ভ্যারিয়েবল আছে? এন প্লাস ওয়ান। ক্যামাক্স রুল কি বলে? সিস্টেম যদি নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়াল টু যদি নাম্বার অফ ইকুয়েশন হয়ে যায়, তাহলে ক্যামাক্স রুলের সাহায্যে আমরা এ জিরো এ ওয়ান এ টু এন এর ভ্যালু বের করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বের করতে পারবো। এখন যে কোএফিসিয়েন্ট যে ডিটারমিনেন্টটা আছে, মানে দেখো মাথায় রাখবে, এখানে এই এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট টার্ম, কারণ টেবিলে কিন্তু এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু ছিল, রিয়াল নাম্বার। ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু এগুলোও রিয়াল নাম্বার, শুধু ভ্যারিয়েবল কিন্তু এ জিরো এ ওয়ান এ টু এ এন এইগুলো ভ্যারিয়েবল। এই জন্য লেখা আছে দেখো, this is a system of n plus 1 linear equation with n plus 1 unknown a0 a1 a2 an. If we solving by Kamax rule, then we easily find out the value of a0 a1 a2 dot 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 an, and if we put this value into, দেখো এটাকে সলভ করলে, ক্যামাক্স রুলে সলভ করলে a0 a1 a2 an এর ভ্যালু পাবো। আমি বড় ডেটা নিয়ে ফেলেছি, তার জন্য আমি একটা জগা খিচুড়ি হচ্ছে, তুমি ছোট্ট ডেটা নাও না, তিন চারখানা ডেটা নিয়ে দেখো, একটা সুন্দর চারটে ইকুয়েশন, চারটে ভ্যারিয়েবল পাবে, পেয়ে এখান থেকে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি ভ্যালু পাবে, দিয়ে ওই যে ফাই এক্স যেটা লিখে ফেলেছিলে না, ফাই এক্স ইকুয়াল টু যে 2 নম্বর না 1 নম্বর কি ছিল, ফাই এক্স ইকুয়াল টু ছিল দেখো 2 ছিল, এ জিরো এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার এন এক্স টু দি পাওয়ার এন যেটা ছিল, ওইখানে যদি এ জিরো এ ওয়ান এ টু এ আর এন এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে ফাই এক্স একটা পলিনোমিয়াল ফর্ম পাবে, হ্যাঁ কি না অনিকেত? পাবে। তাহলে আমার ইন্টারপয়েন্টিভ পলিনোমিয়ালটা বের করা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস লেখা আছে, কেন হতেও তো পারে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকতে পারে বা নাও থাকতে পারে, হ্যাঁ কি না? এটা সলিউশন এক্সিস্ট করবে কিনা সেরকম প্রশ্ন তো আসবে, বলো। এবার বলো, এই এই সিস্টেম অফ ইকুয়েশনের যদি সলিউশন এক্সিস্ট করতেই হয়, তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে কত হতে হয়? নট ইকুয়াল টু জিরো। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কিন্তু, হ্যাঁ, নট ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো হলে হয় ইনফাইনাইট সলিউশন, নয় নো সলিউশন ছিল না। তো আমাকে বলো, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে হচ্ছে এ জিরো এ ওয়ান এগুলো ভেরিয়েবল আকারে কাজ করছে, আর কনস্ট্যান্ট কাজ করছে এই যে এক্স জিরো এক্স ওয়ান এগুলো। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কিরকম দেখতে হবে? 1 এক্স জিরো স্কোয়ার ডট 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 এক্স জিরো হোল টু দি পাওয়ার এন, এটা থাকবে 1 এক্স ওয়ান স্কোয়ার ডট 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 এক্স ওয়ান হোল টু দি পাওয়ার এন, লাস্ট 1 এক্স এন
xn স্কোয়ার ডট 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 xn হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। তো এখানে তো আমি ওইভাবে ডিটারমিনেন্টটা ব্রেক করতে পারবো না, এটার যে স্ট্রাকচার আছে তুমি যদি দুটো তিনটে ভ্যালু নিয়ে দেখো না, এইরকম আকারে থাকবে পাই অফ xi মাইনাস xj, এইরকম আকারে থাকবে, মানে x0 মাইনাস x1, x0 মাইনাস x2, x0 মাইনাস x3, x0 মাইনাস x4, এইরকম একটা প্রোডাক্ট ফর্ম আছে এটা অলওয়েজ। তোমার যদি ইচ্ছে হয় দেখো আমি ছোট দুটো ডেটা নিয়ে করছি, 1x0 আর 1x1, কিরকম ফর্ম থাকবে গো ডিটারমিনেন্টটা? থাকবে না শর্মিষ্ঠা? যদি দুটো ডেটা নিয়ে করি, তিনটে ডেটা নিয়ে করলে দেখবে প্রোডাক্ট ফর্ম থাকবে, আরো দুটো ফ্যাক্টর চলে আসবে। তো এই প্রোডাক্ট ফর্ম থাকবে। এখন এইগুলো কি কখনো জিরো হতে পারে? সাপোজ x1 মাইনাস x0, কারণ আমাদের সবগুলো তো x0 x1 x2 এগুলো তো সব আনইকুয়াল ছিল, এগুলো কি কোনো সেম ভ্যালু ছিল? সেম ভ্যালু ছিল না, তার মানে এই এই প্রোডাক্ট ভ্যালুটা কখনো জিরো আসবে না, অতএব নট ইকুয়াল টু জিরো। তার মানে ক্যামাক্স রুলের অনুযায়ী a0 a1 a2 ডট ডট n এর ভ্যালু পাবো, ওই ভ্যালুগুলো 2 নম্বরে বসে দাও, বসে দিলে 5x পেয়ে যাবে। এটাই হচ্ছে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এবার যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে, তাহলে সত্যি ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা এমন ভাবে আমি বের করলাম যাতে করে fx ইকুয়াল টু 5x কোন কোন ভ্যালুগুলোর জন্য সমান হচ্ছে, x ইকুয়াল টু 0 1 2 ডট 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 n, এই ভ্যালুগুলোর জন্য সমান হচ্ছে। এর মধ্যে তো আরো অসংখ্য ভ্যালু আছে সেগুলোর জন্য সমান নয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, উত্তর কি বলে? তুমি এমন ভাবে 5x বের করেছো, তাহলে বলো এবার আমাকে, সাপোজ এই পলিনোমিয়ালটা স্ট্রাকচার তুমি দেখতে পেলে, নিশ্চয়ই দেখতে পাবে 5টা কিরকম। এখন তোমাকে বললো যে আচ্ছা f অফ 1.5 এর ভ্যালু কত? এই 1.5 কিন্তু x ইকুয়াল টু x0 x1 x2 xn নয়। তো তুমি যদি এটা অ্যাপ্রক্সিমেট করে ফেলেছো, তাহলে 5x 5 অফ 1.5 অলমোস্ট অ্যাপ্রক্সিমেট কত, f অফ 1.5, লজিক্যালি তাই বলে। তাহলে যখন ফাংশনের ভ্যালু বের করবে তখন একটা এরর পাবে, হ্যাঁ কি না? একটা এরর পাওয়া উচিত, হ্যাঁ কি না বলো আমাকে? মানে এক্সাক্ট f অফ 1.5 এর ভ্যালু বের করা যাবে, কারণ যে কোশ্চেন বানিয়েছে সে এক্সাক্ট